শাকিব খানকে তো আমার অসম্ভব ভালো লাগে। সে তো আমার প্রিয় নায়ক বলা যায়। তোমাকে তো আমার খুবই ভালো লাগে, হ্যাঁ। তো তুমি কি প্রেম করো? আমি বলি কি আপনিই বলতেছেন আমি খুব সুন্দরী, হ্যাঁ, তাহলে সুন্দরী মেয়ে কি সিঙ্গেল থাকতে পারে? হ্যাঁ, তবে আমিও দেখি যে অনেক মানুষ ভাইরাল হওয়ার জন্য বলে যে আমি শাকিব খানের বউ হব, আমি শাকিব খানের গার্লফ্রেন্ড হব, এরকম বলে। বেন্টেকের যে বিষয়টা সেটা হচ্ছে সম্পূর্ণই নিজের উপর ডিপেন্ড করে। আমি যদি আমার নিজেকে ঠিক রাখি তাহলে তো এরকম কিছু কখনোই পসিবল না। দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি কাজীগর টিভির নিয়মিত আয়োজন বিনোদনমূলক আড্ডায়। আপনাদের সাথে রয়েছি আমি ইসমাইল হোসেন। আমার সাথে রয়েছে আপনাদের প্রিয় একজন মানুষ। চলুন তার সাথে পরিচিত হয়ে নিই। মুস্কান চৌধুরী, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর আজকে আমার অনুষ্ঠানে তোমাকে পেয়ে আরো বেশি ভালো হয়ে গিয়েছি, আর আশা করি আমার যারা দর্শক রয়েছে তারাও আজকে বেশ আনন্দিত তোমাকে পেয়ে। তো আজকে আমার সাথে বা আজকে আমার সেটে আসতে পেরে তোমার কেমন লাগছে যদি দর্শকদের বলতে। অসম্ভব ভালো লাগতেছে আপনার সাথে এসে এখানে আড্ডা দিয়ে। বাকি মুহূর্ত আরো সুন্দর লাগবে। প্রথমেই তোমার কাছে জানতে চাবো যে কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে তোমার সব মিলিয়ে। আহ, সব মিলে এখন কাজের ব্যস্ততাটা আর কি, যেহেতু দেশের পরিস্থিতি তো একটু অন্যরকম, তো এখন আপাতত কাজ করতেছি না আর কি। তো বর্তমানে যেই বন্যার পরিস্থিতিটা চলছে, এখানে সবাই যার যার মতো করে সহযোগিতা করছে। বিভিন্ন জায়গা থেকে সবাই অংশগ্রহণ করছে। তোমার কতটুকু অংশগ্রহণ করেছো বা তোমার অবদানটা যদি একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে। আসলে বন্যা যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, তো হঠাৎ হওয়াতে আমি শুরুর দিকে আসলে ভাবি নাই যে এরকম একটা অবস্থা হবে। তো ফার্স্টে থেকেই চিন্তা ভাবনা করতেছিলাম যে সবাই যেহেতু আগে আসতে আমাদেরও আগে যাওয়া উচিত। তো সেই থেকে এখন আমিও আমার ফ্রেন্ড সার্কেল আমরা সবাই মিলে একসাথে আজকে কয়েকদিন যাবত বন্যার পরিস্থিতির কারণে সবাই মিলে একসাথে টাকা উঠাচ্ছি, আর আসুন্না ফাউন্ডেশনে ওই টাকাটা জমা দিচ্ছি যেন তাদের উপকার হয়। তো এখন আমিও আজকে এই কয়েকদিন যাবত এটা নিয়ে খুবই ব্যস্ত। আর যেহেতু এটা আমাদেরই মাতৃভূমি, আমাদের সবাই উচিত তাদের পাশে গিয়ে থাকা। অনেকগুলো কাজ করেছো তুমি, এবং কাজ ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিয়েছো, সামনে আরো দিবে ইনশাআল্লাহ। তো প্রথমেই জানতে চাই যে মিডিয়াতে আসা, হ্যাঁ, মানুষের প্ল্যানিং থাকে, ইচ্ছা থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তোমারও ওইরকম হবে হয়তো ইচ্ছা হ্যাঁ। আছে। তো এর পাশাপাশি হয়তো মিডিয়াতেও কাজ করবে। তো এই যে মিডিয়াতে আসা কার অনুপ্রেরণায় যদি একটু বলতে। আজকে মিডিয়াতে আসা একমাত্র এই বিষয়টা ইন্সপায়ার হওয়া একমাত্র আমার আম্মুর জন্য। তো তারও খুব ইচ্ছে ছিল যে মিডিয়াতে কাজ করবে, বাট তার কাজ করা হয়ে উঠতে পারে নাই। তো আম্মু আমাকে এই বিষয়টায় আগ্রহী করলো। তো আম্মুর থেকে ইন্সপায়ার হওয়া আর কি মিডিয়াতে কাজে আসা। আহ, তোমার আম্মু কি মিডিয়াতে ছিল, মিডিয়ার লাইনে ছিল? না, আম্মু মিডিয়ার লাইনে ছিল না, কিন্তু আম্মুর সাথে মিডিয়াতে পরিচিত অনেকেই ছিল। তো আম্মু একদিন একটা বিয়েতে আসে হাতিঝিল। তো এখানে আসার পর আমাদের খুবই কাছের একজন মানুষ, এখনো তার সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালোই আছে, আলমগীর ভাই। তো ওনার সাথে আম্মুর পরিচয় হয় এখানে। তো তখন থেকেই সেই 2009 সালে আম্মুকে মানে মিডিয়াতে কাজ করার কথা বলে। তো আম্মু যাই হোক করতে পারে নাই, বাট আম্মুর ইচ্ছা ছিল আর কি করার। এখন যেহেতু আমরা আছি, আমরা দুই বোন, তো তাদেরকে সময় দেওয়ার, আমাদের সময় দেওয়ার মধ্যে আর তার এই কাজটা করা হয় নাই আর কি। মানে তোমার মায়ের যে স্বপ্নটা এটা তোমাদের ভিতর দিয়ে বাস্তবায়ন করার জি জি ইচ্ছাটা। তো জি। মায়ের উদ্দেশ্যে কি বলতে চাও আজকে অনুষ্ঠান আমাদের? আম্মুর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে যেভাবে সে আমার পাশে আছে, সারা জীবন যেন আম্মু আমার পাশে এইভাবেই থাকে, আর সব কিছুতে যেন আম্মু আমাকে এইভাবে সাপোর্ট করে। আচ্ছা, এ যাবত তো অনেকগুলো কাজ করেছো। জি। তো কোন কাজটির কথা বেশি মনে পড়ে যে এই কাজটি খুব ভালো লেগেছিল করে, বা এরকম কাজ আরো করতে চাই? যেমন প্রায় বেশ কিছুদিন আগে একটা নাটক করছি আর কি, মনিরা মিঠু আপুর সাথে। তো ওনার সাথে আসলে কাজ করতে পারে খুবই ভালো লাগছে। আর তার একটা মানে হচ্ছে কি, ওনার সাথে রোল প্লে করতে হয় এক শটেই আর কি, উনি নিউ আর্টিস্টদের সাথে কাজ করে না। তো যখন আমি কাজ করব তো আমার অনেক জড়তা কাজ করতেছে যে আদৌ কি আমি এক শটে এটা শেষ করতে পারবো কিনা। এখন আম্মুও বলতেছে দেখো তুমি ভালো করে প্রিপারেশন নাও যেন এক শটেই তুমি এটা শেষ করতে পারো। তা আমার মনের ভিতরে অনেক ভয় করতেছে, আল্লাহ আমি কি পারবো নাকি আদৌ পারবো না। তো
তো যখন আমি ওইখানে গেলাম, আল্লাহর রহমতে ওইখানে প্রথম শটেই আমি ভালো করছি। তো ওখানে সবাই আমাকে মানে ইয়ে করতে, তো মনিয়ার মিঠু আপু বললো আর কি যে ভালোই করছো, হ্যাঁ মানে পরবর্তীতে আরো ভালো কিছু করতে পারবা। তো ওনার সাথে আর কি কাজটা করে আমার খুবই ভালো লাগছে যে উনি উৎসাহিত করছে। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় দেখি এবং তুমি খুব ভালো গান করো, হ্যাঁ। তো আজকে আমার দর্শকদের জন্য যদি তোমার প্রিয় একটি গান 2 লাইন যদি আমার দর্শকদের জন্য শোনাতে। আমি সালমান শাহর যে ছবিগুলোর যে গান ছিল এগুলো পছন্দ করি, আর হচ্ছে শাকিব খানের যে যে প্রিয়তমা মুভির যে প্রিয়তমা গানটা, এই গানও খুবই ভালো লাগে। তাহলে প্রিয়তমার 2 লাইনই আমরা শুনি আমাদের দর্শকদের জন্য। দর্শক, আপনারা দেখছেন কাজীগিরি টিভির নিয়মিত আয়োজন বিনোদনমূলক আড্ডা। আপনাদের সাথে রয়েছি আমি ইসমাইল হোসেন, আমার সাথে রয়েছে আপনাদের প্রিয় মুখ মুস্কান চৌধুরী। তো চলুন আমরা কথা না বেরিয়ে শুনে আসি তার প্রিয়তমা মুভির 2টি গান। তুমি 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 শুধু তোমারই উপমা, তুমি 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 শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। অসাধারণ, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, একটি প্রশ্ন করি, তোমার কি এরকম কোনো প্রিয় আছে কিনা আর কি বাস্তব লাইফে? না, আসলে এরকম কিছু নাই, বাট শাকিব খানের তার প্রত্যেকটা সিনেমাই বা তার প্রত্যেকটা গানই আমার খুবই ভালো লাগে। আর বিশেষ করে প্রিয়তমা গানটা আমার একজন খুবই পছন্দের শিল্পী যে বালাম ভাইয়া, উনি গাইছে। তো ওনার গান আমি ছোটবেলা থেকে এই যে একাকী মন আছে নীরবে, এই গানগুলো খুবই শুনি, খুবই ভালো লাগে। তো প্রিয়তমাতে যখন এই প্রিয়তমা গানটা গায়, প্রিয়তমা এই এতটুকু ওয়ার্ডই কিন্তু খুবই সুন্দর লাগে যে প্রিয়তমা, সেটা তো ছেলেদের ক্ষেত্রে না, আমাদের ক্ষেত্রে প্রিয়তমা। আচ্ছা, এ যাবৎ কেউ কি প্রকাশ করেছে যে মুস্কান কতজনের প্রিয়তমা, এরকম কি প্রপোজ আসে? অবশ্যই মিডিয়াতে আসতে থাকে। হ্যাঁ, এরকম আসছে, অনেকেই মানে ইনবক্স করে যে মুস্কান তুমি আমার প্রিয়তমা। হ্যাঁ, তো বিষয়টা হয় কি যে দেয়, অনেকেই প্রপোজাল দেয়, আবার অনেকে অনেকে নিজের মতো কমেন্ট করে যে তুমি আমার প্রিয়তমা। হ্যাঁ, তারপর দেন গত পরশুদিন একজন আমাকে মেসেজ দিছে যে আমি কি প্রেম করি কিনা। তো বললাম যে না, আমি তো প্রেম করি না, আমার তো বিয়ে ঠিক হয়েছে। পরে বলতেছে কি তুমি কি আমার সাথে মজা করতেছো? আমি কি না, মজা কেন করব, আপনাকে দেখে আমার কি মনে হয়? পরে উনি বলছে না, দেখা তো তোমাকে তো আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, তো তুমি কি প্রেম করো? আমি বলি কি আপনিই বলতেছেন আমি খুব সুন্দরী, হ্যাঁ তাহলে সুন্দরী মেয়ে কি সিঙ্গেল থাকতে পারে? তো বলতেছে তোমার কি আসলেই বিয়ে ঠিক হয়েছে? তাই আমি বললাম আপনার কি মনে হয়, আপনি ঘুরে ফিরে বারবার বলতেছেন যে আমি খুব সুন্দর, তো আপনার কি মনে হয় আমি সিঙ্গেল থাকবো? আমার তো বিয়ে ঠিক হয়েছে। তোমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করবো মুস্কান। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি আমার জন্য অপেক্ষা করেন। আচ্ছা, কেমন লাগে যখন এরকম হয়তো অনেকে মজা করে, হয়তো প্রিয় মানুষ বলতেই পারে, তো এই বিষয়গুলো কেমন লাগে? হ্যাঁ, এই বিষয়গুলো আমার কাছে ভালো লাগে যে আমি তাদের প্রিয়, আমি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। তারা আমাকে বলে যে তোমাকে ভালো লাগে দেখতে, তুমি কিউট দেখতে, তুমি সুন্দর লাগে, তোমার এই জিনিসটা ভালো লাগে, নিজের কাছে খুবই ভালো লাগে। তো প্রিয়তমা মুভির আমরা গান শুনলাম, তো এবার একটু আসি প্রিয়তমা মুভি নিয়ে কথা বলি আমরা। প্রিয়তমা মুভি কি দেখা হয়েছে? অবশ্যই দেখা হয়েছে। হ্যাঁ, প্রিয়তমা মুভিটা দেখা হয়েছে। আর প্রিয়তমার যে মানে গল্পটা, মানে এটা খুবই যেরকম ভালো লাগার ছিল সেরকম আবার কষ্টেরও ছিল। যে প্রথম দিকে যে তাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা খুবই সুন্দর ছিল, যে নায়িকা যে একটা ডায়লগ দেয় কি জানি, আগামীকাল আসবে ইয়েস্টারডে, হ্যাঁ যে ডায়লগটা ভাইরাল হয়েছে। তো মূলত আমার এই কারণে মানে সিনেমাটার প্রতি আর কি যে কি ব্যাপার এইভাবে বললো, তার মানে সিনেমাটা দেখালাম। কিন্তু সিনেমাটার লাস্টে যে এরকম একটা সিন হবে এটা আমি মানে অপ্রত্যাশিত, যে একতরফা ভালোবাসা ছিল, একজন একজনকে পায় নাই, খুবই কষ্ট লাগছে।
আর এরকম কোয়ালিটির যে সিনেমাগুলো আছে খুবই কষ্ট লাগে। আমি সবসময় সিনেমা দেখি যে লাস্টে নায়ক নায়িকার মিল হবেই, কিন্তু এটা যে হবে না এটাই আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে। আচ্ছা মুস্কান, যেহেতু এই কথাটি বলেছো তাহলে একটু বিষয় জানি, তোমার কাছে কি ভালো লাগে, রোমান্টিক, স্যাড নাকি ট্র্যাজেডি, হরর, মানে কোন বিষয়গুলো বেশি ভালো লাগে? আর তোমার কাছে একটা গল্প আসলে তুমি কিভাবে কি দেখে সিলেক্ট করবে যদি কেউ অফার করে? আমি গল্পের মূল যে বিষয়টা দেখি সেটা হচ্ছে গল্পটা ভালো কিনা, ক্যারেক্টারটা ভালো কিনা, আমি আগে এটা দেখি, তারপর বাকি সব কিছু। আর হ্যাঁ, রোমান্টিক সিনেমা পছন্দ করি, বাট যেহেতু এখনো অনেক তো এর জন্য হরর মুভি যেগুলো আছে এগুলোর প্রতি আর কি খুবই ইন্টারেস্টিং, এগুলা ভালো লাগে তো দেখতে। বেশি পছন্দ রোমান্টিক? হ্যাঁ, বেশি পছন্দ রোমান্টিক। হ্যাঁ। শাকিব খানের অ্যাক্টিং কেমন লাগে, বা শাকিব খানকে মানে ভালো লাগে কিনা, কতটুকু ভালো লাগে? শাকিব খানকে তো অসম্ভব ভালো লাগে, সে তো আমার প্রিয় নায়ক বলা যায়। বাট প্রিয় নায়ক সালমান শাহ, বাট তারপর শাকিব খান আর কি। আচ্ছা সালমান শাহর মুভিগুলো দেখা হয়েছে? হ্যাঁ, সালমান শাহ প্রায় মুভি আমার আম্মুর সাথে বসে বসে দেখা হয়েছে, কারণ আমার আম্মুর খুবই পছন্দের একজন নায়ক সে। তো আম্মু যখন তার সিনেমা দেখতে বসে তো আমিও তার সাথে বসে তখন থেকেই চিন্তা করতাম যে আরে এই নায়কটা ওই জেনারেশনে, হ্যাঁ, লেন্স পরতো, স্টাইলিশ ক্যাপ পরতো, হ্যাঁ, সব কিছু মিলে চুলের কাটিং, চলাফেরা খুবই সুন্দর। তো সেই জেনারেশনে যদি সে এত ভালো পারফরমেন্স করতে পারে তাহলে আমাদের এই বর্তমান জেনারেশনে সে তো আরো ভালো কিছু করতো। আমি মনে করি যদি এখন সালমান শাহ বাইচে থাকতো তাহলে সে আমাদের বাংলাদেশের সুপারস্টার থাকতো, এটা আমি মনে করি আর কি। আচ্ছা যদি আমি বলি যে বাংলাদেশে তোমার প্রিয় 5 জন নায়ক কে 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 তুমি সিরিয়াল করবা, কাকে কাকে এক নাম্বার কাকে রাখবা? মানে যে সালমান শাহ তো এখন নেই, হ্যাঁ তো সেটা তোমার প্রিয় প্রিয় আছে, প্রিয় থাকবে সবসময়। হ্যাঁ, তো এখন যারা রয়েছে তাদের ভিতরে আমার প্রিয় নায়কের প্রথম তালিকায় নায়ক শাকিব খান, 2 মান্না ভাইয়া। মান্নাও নেই উনি তো এমনি কাজ তো করছে। না, মানে যারা ও বর্তমান রয়েছে এখন তাদের বর্তমান যারা হ্যাঁ। রয়েছে, বর্তমানে সিয়াম ভাইয়া আছে। 2 নম্বর সিয়াম। সিয়াম ভাইয়া, হ্যাঁ। আর 3 নম্বরে আছে শুভ ভাইয়া। আর 4 নম্বরে আমি আর কাউকে পাইতেছি না। আরো অনেকে আছে, মানে আমার জায়েদ পছন্দ- খান আছে, তারপর হচ্ছে তারপর অনেকেই আছে। হ্যাঁ, আর তো অনেকেই আছে। জায়েদ খান সিরিয়ালে নেই কেন? না আসলে সিরিয়ালে নাই বলা যাবে না, ভালো লাগে ওনাকে, ওনার জায়গা থেকে উনি ঠিক আছে, বাট আমার ওনাকে ভালো লাগে, উনি কাজ করে, উনিও মিডিয়াতে কাজ করে, উনিও ভালো কাজ করে, ওনাকেও ভালো লাগে। বাট আমার পছন্দের তালিকা আর কি 3 জন নায়ক আর কি। এই 3 জন? হ্যাঁ, 3 জন। আর নায়িকাদের মধ্যে যদি 3 জনকে বলি পছন্দের? নায়িকাদের মধ্যে পছন্দের হচ্ছে সর্বপ্রথমই পরিমণি আপু 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে অপু বিশ্বাস আপু, হুম, আর তারপর 3 নাম্বার আমি আর কাউকে পাইতেছি না। কেন, বুবলি আছে, তারপর হচ্ছে মিম আছে, নুসরাত ফারিয়া আছে, হ্যাঁ, অনেকেই তো আছে। নুসরাত ফারিয়া, ওকে আমার খুব ভালো লাগে, ওর ইয়েগুলা দেখা হয়, বাট তবুও আর কি পছন্দের তালিকায় 2 জনই। অবসর সময় কি করা হয় যখন বাসায় থাকো, শুটিং থাকে না? এই যেমন এখন কিভাবে টাইম পাস করো, বাসায় কি কি থাকে? আমি অবসর সময়ে যতক্ষণই পাই নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি। তো ঘরে যখন যতই হোক অন্য কেউ কাজ করে দিলেও ঘরে আদার্স টুকিটাকি কাজ থাকে, বসে বসে পড়াশোনা করি কতক্ষণ। এই যদি সকাল 8টা বাজে ঘুম থেকে উঠি তাহলে 9টা থেকে 11টা পর্যন্ত পড়তে বসি। তারপর পড়া শেষ করে নিজের যে পড়াটা থাকে ওটা যেহেতু সামনে আমি পরীক্ষা দিব, তো পড়া শেষ করি, শেষ করার পর কিছুক্ষণ ফোন দেখি, ফেসবুক, টিকটক এগুলো দেখা হয়। বাট নিজের করা হয় না, করতাম আগে, বাট এখন করি না। এইগুলো করি আমার সারাদিন পার হয়, কতক্ষণ ফ্রেন্ড সার্কেল দেখে ফোন দেই, গ্রুপে আড্ডা দেই। এই আচ্ছা, শুটিং করছো, যেহেতু মিডিয়াতে কাজ করছো, এর পাশাপাশি তো পড়াশোনাও চলছে, হ্যাঁ, তো ফিউচার প্ল্যান কি মিডিয়া নিয়ে, নাকি হচ্ছে পাশাপাশি অন্য কিছু হওয়া, বা মিডিয়াটা অপশনাল রাখা, এরকম কিছু?
আসলে আমার মূল যে টার্গেটটা আর কি, যে পড়াশোনা শেষে কি আমার ইচ্ছা আছে যে এলএলবি পড়ার। তো ফিউচারে ইচ্ছা আছে যে লয়ার হওয়ার। তো তার পাশাপাশি আমি আর কি মিডিয়াতে কাজ করতে চাই আর কি, যেহেতু এটা আমার আম্মুর থেকে ইন্সপায়ার হওয়া আর কি। এটা চলতে থাকবে। হ্যাঁ, এটা চলতে থাকবে। আমার কেমন লাইফ পার্টনার পছন্দ? সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে সে একজন ভালো মনের মানুষ হইতে হবে। কারণ যার মন ফ্রেশ থাকে না সে কখনো ভালো চিন্তা ভাবনা করতে পারে না। মন কিছু দেখা যায়, মন দেখা না যায়, বাট একজন মানুষের সাথে যখন আমরা একদিন চলি বা কথা বলি তখনই কিন্তু বোঝা যায় যে আসলে সেই মানুষটা কিরকম, আদৌ ভালো না খারাপ। তারপর বাকি সবকিছু। যদি তার মনই ভালো না হয় তাহলে তো তার সাথে বাকি জীবনটা পার করা যায় না। তারপর মনের পর আর কি? মনের পর ভালো মনের মানুষ হইতে হবে, তারপর কেয়ারিং হইতে হবে, তারপর মানে সবকিছুতে মানে সাপোর্ট করতে হবে, যেরকম আমার আম্মু করে আর কি। এরকম হইতে হবে যে কোনো কিছু তো উৎসাহিত করা আর কি, যে কোনো একটা জিনিস করব সে আমাকে সুন্দর করে বুঝায় বলবে যে আসলে এটাতে কি আমার ভালো হবে না খারাপ হবে, সে আমাকে বুঝায় বলবে, এরকম হইতে হবে। তারপর আমার ভালো দিকটা তার চিন্তা করতে হবে, এরকম। তো দর্শক, আপনারা যারা এরকম ভালো মনের মানুষ অবশ্যই কমেন্টস করবেন, আমরা আপনাদের যোগাযোগ করব। তো বাংলাদেশে অনেক নায়ক বা অনেক নায়িকা রয়েছে বর্তমানে, কার সাথে তোমার কাজ করার ইচ্ছা রয়েছে বা আমি অমুকের সাথে কাজ করতে চাই? বাংলাদেশে যেহেতু আমি একজন মেয়ে, তাহলে তো নায়কদের কথাই আসা যায়। শাকিব খানের সাথে কাজ করার ইচ্ছা আছে, যদি সে চায় তাহলে। আর যদি আমি সুযোগ পাই তাহলে আমি অবশ্যই শাকিব খানের সাথে ছবি করব, ইচ্ছা। মায়ের অনুপ্রেরণা এখানে এসেছো বা মিডিয়াতে কাজ করছো, জি জি। তোমার বাবার সাপোর্ট কতটুকু, মানে সে কিভাবে দেখে বিষয়টা? আসলে ফার্স্ট অফ অল যখন আমি মানে মিডিয়াতে কাজের অফার পাই, আমি কিন্তু আরো 3 বছর আগেই পাইছি। তখন আমাকে শিশু শিল্পী হিসেবে নিতে চাইছিল। তো তখন আর কি মানে অতটা ছিলাম না যে কিভাবে করব বা একটা হঠাৎ করে ক্যামেরার সামনে কিভাবে আমি কাজ করব, মানে একটা জড়তা কাজ করতো, শরম যে জিনিসটা, এই জিনিসটা আমার লজ্জা জিনিসটা খুবই কাজ করতো। তো হঠাৎ করে আম্মু আমাকে বুঝাইতো যে দেখো ক্যামেরার সামনে তুমি তো এমনিতেই বাসায় টিকটক করো, হ্যাঁ, তো এখানে যেভাবে করতেছো এখানে মনে করো যে আরো 10 জন লোক এখানে আছে, হ্যাঁ, এটা ভাইবা করবা। আমি কিন্তু আগে আম্মুর সামনে ভিডিও করতে শরম পাইতাম। পরে আম্মু বলে কি আজকে আমি থাকবো, তুমি আজকে করবা। তো আম্মুর সামনে এরকম থাকতো, থেকে তো আরো কয়েকজন মিলে, আমার আন্টি আছে বাসায়, তারপর ও ভাইয়ারা আছে, তো ওদের সামনে একদিন টিকটক করতে বসছি, আমি শরম মানে অন্য রুমে চলে যেতেছি আর কি। তা আম্মু বলতে তুমি ওদের সামনেই করো, তোমার জড়তা ভাঙো। তো আবার ওই যে বললাম, হ্যাঁ, এখানে আবার আরো একটা বিষয় হচ্ছে যে আমাদের যে আঙ্কেল আলমগীর, তো উনি আমাকে বেশি এই বিষয়টাতে উৎসাহিত করতো যে তুমি চেষ্টা করো, মানুষ চেষ্টা করলে কি না পারে, সবই পারে মানুষ। তুমি তোমার মতো একটা স্মার্ট মেয়ে, কিউট মেয়ে, সুন্দর মেয়ে যদি ক্যামেরার সামনে যদি কাজ না করতে পারে তাহলে এই কিউটনেস দিয়ে কি হবে, হ্যাঁ। তো উনি আমাকে প্রতিদিন কল দিয়ে বুঝাইতো যে এটা করো, এটা করো, এটা করো, এটা করলে জড়তা ভাঙবে, এটা করো, আয়নার সামনে দাঁড়ায় একা একা কথা বলো, নাচো, গাও, দেখবা তোমার জড়তাটা মোটামুটি হয়ে আসবে। তো উনি আমাকে বেশি এই দিকটা বেশি উনি আমাকে সাপোর্ট করতো, তো এই কারণে আর কি। বাট বাবার যে বিষয়টা সেটা হচ্ছে আব্বু মানে ওনার খুবই ইচ্ছা ছিল যে আমাকে ডাক্তারি পড়াশোনা করানো। তা আমিও ছোট থেকেই ভাবতাম যে ডাক্তার হব। ছোটবেলায় ভাবতাম ঠিকই, বাট বড় হওয়ার পর আমার মনে হলো যে আমি মানে সামান্য কাটা ছিঁড়া দেখলো আমার খুবই ভয় লাগে, যে আল্লাহ কাইটে গেছি, আল্লাহ এটা কি হবে, হ্যাঁ, রক্ত খুবই ভয় লাগে। তো বাবার ইচ্ছা ছিল এটা ঠিক আছে, বাট তবু বাবা আমার যে ইচ্ছাটা এটাকে বাবা সবসময়, আমার পরিবার, আমার আব্বু আম্মু দুইজনই আমার ইচ্ছাকে বেশি প্রায়োরিটি দেয়। তো আমি বললাম যে আব্বু আমি তো কাটা ছিঁড়া দেখলে ভয় পাই, আমার মনে হয় না আমার ডাক্তারিটা করা হবে। তো আমার খুব ইচ্ছা যে ল নিয়ে পড়ার। তা আব্বু বলতেছে যে তোমার এমন কোনো ইচ্ছা আমরা কখনো অপূর্ণ রাখি নাই, হ্যাঁ, তুমি করো, অসুবিধা নেই, তবে হ্যাঁ তোমাকে আমি নার্সিং করাবো। তো আব্বুর মিডিয়াতে কাজ করা নিয়ে মানে মানে কোনো নেই আর কি, বাবা রাজি না আমি মিডিয়াতে কাজ করি। তো ওই যে আমাদের যে বসন্ত বিকেল যে সিনেমাটা হইলো, তো এটাতে একদিন আমাকে আসতে বলছে আর কি আলমগীর মানে আঙ্কেল আর কি। তো ওইখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়েছি, বাট আমি যে মিডিয়াতে 2-3টা কাজ করছি আর কি পথ শুরুর দিক দিয়ে,
তো এটা বাবা জানতো না, আমরা জানাই নাই বাসায়, না লুকায় জানে লুকায়। হ্যাঁ লুকায় লুকায় করা হয়েছে আর কি, আম্মুর সাপোর্টে আর কি। আম্মু বলছে যে আচ্ছা তোমার আব্বুকে আস্তে আস্তে জানাবো আমরা, বাট এটা আমরা গোপন রাখবো না। তো আমিও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা তো জানাবোই, পরে জানাবো, এখানে তো আর মিথ্যার কিছু নাই, জানাই তো দিবই। তো একদিন আমরা রেডি হচ্ছি, আমি আম্মু শাড়ি টাড়ি সবকিছু, বসন্ত বিকেলের ছবি হবে মনে হয়, উত্তরাতে একটা শর্ট ছিল। তো আমরা রেডি হইতেছি, এখন এই মুহূর্তে যে বাবা বাসায় আসবে এটা আমরা আশা করি নাই আর কি। আমরা রেডিমেডি হয়ে বের হব, আব্বু বাসায়, এখন আব্বুকে কি বলবো। তো এক পর্যায়ে আম্মু বললো আর কি যে ওরে তো একটা সিনেমার কাজে একটু শর্টের দরকার ছিল। বাবা এক কথাই যে না, ওকে আমি দিব না, হ্যাঁ ওকে আমি মিডিয়াতে কাজ করাবো না। মানে আব্বু এটাতে সাপোর্ট করে নাই। বাট এই যে যখন আমি 4-5টা কাজ করার পর বাবাকে আম্মু দেখাইছে যে দেখো এখানে তো গল্প ভালো, ক্যারেক্টার ভালো, সবই ভালো, তাহলে তো এখানে খারাপই কিছু নাই। তখন বাবা এক পর্যায়ে বললো আর কি যে ওরে যেহেতু ওর কোনো জীবনে কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখি নাই, আর ওরও যেহেতু শখ, তাহলে তো আমি এখানে আটকানোর ইয়ে না, আচ্ছা ঠিক আছে করো, তবে হ্যাঁ এমন কোনো কাজ করবা না যেটাতে মেয়ের ক্ষতি হয়। তা আম্মু তো সবসময় আমার সাথে থাকে, আমি যদি স্কুল থেকে বাসায় আসতে 1 মিনিটও দেরি করি, আম্মুর সাথে সাথে স্কুলে ফোন দিবে, টিচারদের ফোন দিবে যে মেয়ের কি ছুটি হয়েছে কিনা, বা কতক্ষণ আগে ও বাসা থেকে বের হয়েছে, মানে সবকিছুই আম্মু ফলো আপের উপর রাখে। তো এই আর কি। তো যদি প্রশ্ন করি তুমি কাকে বেশি পছন্দ করো, মানে অনেকেই মেয়েরা বলে আমি বাবাকে বেশি লাভ করি, আমার কাছে মনে হয় তোমার উত্তরটা মা হবে নাকি? না জানা জানি। আমার উত্তরটা বাবাই হবে, মানে বাবাই হবে এর জন্য কারণ কার কি বা কি আসে বিষয়ে সেটা আমি জানি না, বাট আমার ক্ষেত্রে হয়েছে কি আমার বেড়ে ওঠাটাই আমার বাবার কাছে সবচাইতে বেশি, কারণ আমাদের পরিবার দুইটা আর কি, মানে আমার বাবার সেকেন্ড ওয়াইফ আর কি আমার আম্মু, আমার বাবার বড় ওয়াইফ আছে। তো আমি হয়েছি ঠিক আছে যে আমার আম্মুর কাছে, বাট আমার একদম ছোট থেকে বেড়ে ওঠা আমার বড় আম্মুর কাছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি মানে আমার ওই আম্মুর কাছে বেশি ছিলাম, বা বাবার কাছে কাছে বেশি ছিলাম। তো হয় না যে সন্তানকে শাসন করা, বারণ করা, বা কোনো কিছু চাইলে না দেওয়া বা পরে দিব, আমার বাবার ক্ষেত্রে এটা কখনোই হয় নাই। কোনো একটা ভুল করছি বুঝায় বলছে, কিন্তু আমি আজও পর্যন্ত বলতে পারবো না যে আমি ছোট থেকে বড় হয়েছি আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলছে বা আমাকে মারছে, এটা আমি কখনো। তবে হ্যাঁ আমার জীবনে ভেরি ইন্টারেস্টিং একটা গল্প আছে বাবার সাথে, সেটা হচ্ছে আমি ছোটবেলায় প্রায় টাইম আমাকে আব্বু গোসল করাই দিত। তো গোসল করাইতে গেলে হয়তো কি যে যখন শ্যাম্পু করতো না, তো আমার চোখের মধ্যে আর কি শ্যাম্পু চলে গেলে চোখ অনেক জ্বলতো। তো একদিন বাবা আমাকে গোসল করে দিতেছে, বড় আম্মু খুবই ব্যস্ত রান্না বান্না নিয়ে, তো গোসল করে দিতেছে আর এত পরিমাণে শ্যাম্পু দিছে আমার চোখ মুখ জ্বলতেছে, আরো পানি দিতে, বাচ্চা মানুষকে গোসল করাইতে তো উপরের দিকে চলে আসে পানি গেলে। তো এই মুহূর্তে আমি মানে আমার চোখে গেছে আর আব্বুকে খামচি দিছি আর কি, আমি তো ওইখানে চোখ বন্ধ কিছু দেখতেছি না। তো বাবাকে ভুলে মানে এরকম করে খামচি দিছি, বাবা আমাকে তখন শ্যাম্পুর বোতল দিয়ে একটা বাড়ি দিছে। তো এখানে আমি কান্না করে দিছি আর কি। এই আমার প্রথম মানে আমার মনে পড়ে কি যে বাবা আমাকে এই শ্যাম্পুর বোতল দিয়ে একটা বাড়ি দিছে। তবে আমার মনে পড়ে না যে আমার বাবা আমাকে কখনো ধমক দিয়ে কথা বলছে বা সে আমাকে কখনো মারছে। তবে হ্যাঁ এটা মনে আছে, এটা আমার আজীবন মনে থাকবে, আমার বাবার কাছে আমি শ্যাম্পুর বোতলে একটা বাড়ি খেয়েছি। তো তার মানে তুমি বাবাকে বেশি লাভ করো আর মানে সবাইকে লাভ করো আর কি? হ্যাঁ সবাইকে লাভ সবাইকে করি, love বাট করো। বাবাকে একটু বেশি করি, দেন আমি পাপা কি পারি। একটু আগে একটি কথা বলেছে, তোমার বাবা তোমাকে বলেছিল, আম্মুকে বলেছিল যে ও তো ভালো কাজ করতেছে, হ্যাঁ খারাপ কিছু করছে না, তোর করলে সমস্যা কি? আচ্ছা বর্তমানে আমরা একটি সোশ্যাল মিডিয়াতে আমাদের যে একটি প্রবলেম আমরা দেখি সেটা হচ্ছে ভাইরাল একটি প্রবলেম, হ্যাঁ এই বিষয়টা তুমি কিভাবে দেখো? যে অনেকেই আছে যে অমুককে নিয়ে কথা বলে ভাইরাল হয়, অমুককে কথা নিয়ে ভাইরাল হয়, নেগেটিভ কথা নিয়ে ভাইরাল হয়। যদি আমি বলি যে এখন শাকিব খানকে নিয়ে সবাই কথা বলে যে আমি শাকিব খানকে বিয়ে করব, আমি শাকিব খানের সাথে মানে এভাবে কাজ করব, শাকিব খান আমার গার্লফ্রেন্ড, মানে অনেক কিছু অনেককেই বলে, কিন্তু শাকিব খানকে নিয়ে বেশি। তোমার মানে এই বিষয়টা কিভাবে দেখো যে এই যে ভাইরালের নেশাটা, মানে অনেককে নেগেটিভ কথা বলে, মানে তুমি এটা কিভাবে দেখো? আসলে এখানে কে কিভাবে কি মনে করে সেটা আমি জানি না, বাট ভাইরাল হওয়ার জন্য নিজেকে এই মানে কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট করা জিনিসটা আমি মানে পছন্দ করি না আর কি, যে অমুকের কথা বলে আমার ভাইরাল হতে হবে, তমুকের কথা বলে আমার ভাইরাল হতে হবে। আমি কিন্তু কখনোই যে আমার যে কয়েকটা ইন্টারভিউ গেছে আমি কিন্তু কখনোই এরকম কোনো কথা বলি নাই ভাইরাল হওয়ার জন্য, বা আমার এরকম কোনো কিছু ভাইরাল হয়ও নাই। হ্যাঁ আমার অনেক ভিডিও আছে যে নর্মালি কথা বলছি, নর্মালি ইন্টারভিউ দিছি,
ভাইরাল হয়েছে, ভালোই লাইক আসছে, ভিউ হয়েছে, বাট এরকম কোনো কথা আমি বলি নাই যে যেটা নিয়ে মানুষ ট্রোল করছে বা রোস্ট করছে, এরকম কোনো বক্তব্য আমার নাই। হ্যাঁ, তবে আমিও দেখি যে অনেক মানুষ ভাইরাল হওয়ার জন্য বলে যে আমি শাকিব খানের বউ হব, বা আমি শাকিব খানের গার্লফ্রেন্ড হব, এরকম বলে। বাট আমি এটা খুবই ডিসলাইক করি। কারণ এরকম হলে, মানে ভাইরাল হওয়ার যদি আমার ইচ্ছা থাকতো, তাহলে কিন্তু এরকম টাইপের কথা আমিও বলতে পারতাম যে আমিও শাকিব খানের 6 নাম্বার বা 5 নাম্বার বউ হব। এই ইচ্ছা আছে কিনা? না না, আমার এরকম কোনো ইচ্ছা নেই। কাজ তবে করা- হ্যাঁ, ওনার সাথে কাজ করার ইচ্ছা আছে, কাজ যেহেতু করা- উনি একজন ভালো আর্টিস্ট আর আমাদের বাংলাদেশের আইডল সে, আমি মনে করি। আচ্ছা, নিজেকে তুমি আজ থেকে 10 বছর পর কোথায় দেখতে চাও? নিজেকে আরো 10 বছর পর আমি নায়িকা হিসেবে দেখতে চাই, ভালো একজন গুণী একজন অভিনেত্রী হিসেবে দেখতে চাই। কার মতো মানে হতে চাও, যে অমুকের মতো ভালো একটি জায়গা দখল করে থাকতে চাই? শাবনূর আপু আমার খুবই পছন্দের একজন মানুষ, আর তার অভিনয়, কথাবার্তা সব মিলে আমার খুবই ভালো লাগে, তার মন মানসিকতা খুবই ভালো। আচ্ছা, এবার মুস্কানকে একটি ধাঁধা জিজ্ঞেস করবো। জি। তো ধাঁধা কেমন পারো তুমি? ধাঁধা খেলা হয়? ধাঁধা আগে খেলা হইতো, বাট এখন আর তেমন হয় না। বন্ধু বান্ধবদের সাথে এখন আড্ডা জিনিসটাও খুব হয়, যেহেতু পড়াশোনাটা নিয়ে খুবই ব্যস্ত। আচ্ছা, আমি একটি ধাঁধা করি, হ্যাঁ? ওকে। অল্প দিলে ভালো লাগে না, বেশি দিলে বিষ, শাশুড়ি বলে বউক, আন্দাজ মতো দেশ। আবার বলবো? হ্যাঁ। অল্প দিলে ভালো লাগে না, হুম। বেশি দিলে বিষ, হ্যাঁ। শাশুড়ি বলে বউক, মানে বউকে বলতেছে, বউক আন্দাজ মতো দিস, মানে পরিমাণ মতো দিস। লবণ। সত্যি? হ্যাঁ। আরেকবার সুযোগ দিলাম, একটু ভেবে বলো। দর্শক, নিজের উপর কনফিডেন্স থাকা ভালো, দর্শক, নিশ্চয়ই লবণ। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টস করবেন যে কি হতে পারে। হ্যাঁ, লবণ। লবণ। হুম। হ্যাঁ, লবণ। অল্প দিলে ভালো লাগে না, পরেরটা হচ্ছে আন্দাজ মতো, বেশি তার মানে দিলে কি? বিষ। বেশি দিলে বিষ, তার মানে তো লবণই হবে, তাই না? আচ্ছা, একটির মধ্যে একটি পেরে গেছে, আরেকটি দাদা জিজ্ঞেস করি, হ্যাঁ? অবশ্যই। ফুটোর মাঝে ঢুকিয়ে নাড়াচাড়া করে, কখনো জোরে কখনো খুলে থাকে ঘরে, কি? ফুটোর মধ্যে নাড়াচাড়া করে, হ্যাঁ, কখনো ভোজে কখনো খুলে থাকে ঘরে, মানে বুঝে থাকে আবার কখনো খুলে থাকে। ফুটোর মাঝে ঢুকিয়ে নাড়াচাড়া করে, কখনো বোঝে কখনো খুলে থাকে ঘরে। কি হইতে পারে এটা? ফুটোর মধ্যে ঢুকিয়ে নাড়াচাড়া করে, কখনো বোঝে কখনো খুলে থাকে ঘরে। কদবেল। ওইরকম টাইপেরই কিছু আর কি। আরেকবার। ফুটোর মাঝে ঢুকিয়ে নাড়াচাড়া করে, কখনো ভোজে কখনো খুলে থাকে ঘরে। পারতেছি না। তালা চাবি। ও তো দেখতে পেলাম তুমি ধাঁধাও খুব ভালোই খেলো। নেক্সট টাইম আরেকটি আমাদের ধাঁধা প্রোগ্রামে তোমাকে ডেকে নিয়ে আসবো, শুধু ধাঁধা থাকবে, ধাঁধা। তো এবারে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে তুমি মিডিয়াতে আছো, মিডিয়াতে কাজ করছো। মিডিয়াতে একটি প্রবলেম অনেকেই বলে, বিভিন্ন সময় আমরা শুনতে পাই যে মিডিয়াতে গিভ অ্যান্ড টেকের কথাটা বেশি শোনা যায়। তুমি যেহেতু কিছু কাজ করেছো, সামনে আরো করবা, তুমি কি এরকম কোনো অফার পেয়েছো কিনা, যদি আমাদের দর্শকদের বলতে। আসলে মিডিয়াতে যে গিভ অ্যান্ড টেকের যে বিষয়টা, সেটা হচ্ছে সম্পূর্ণই নিজের উপর ডিপেন্ড করে। আমি যদি আমার নিজেকে ঠিক রাখি, তাহলে তো এরকম কিছু কখনোই পসিবল না। আর দ্বিতীয় কথা, আমার সাথে এরকম কখনো কেউ বলে নাই, সবসময় আমার বিষয়টা সবসময় পজিটিভলি আসছে, আমাকে কেউ কখনো এরকম কোনো প্রস্তাব দেয়নি। মানে আমার কি বিষয়টা এভাবে বলতে পারি যে হচ্ছে ভালো মন্দ সব জায়গাতেই রয়েছে। ভালো অবশ্যই মানুষ অবশ্যই। যেমন কিছু মিডিয়াতে রয়েছে, আবার খারাপ মানুষ এখানে আছে, হয়তো কিছু মানুষের কারণে এটা হয়। তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমি এখানে একমত পোষণ করতেছি যে হ্যাঁ, সব জায়গায় ভালো খারাপ আছে,
বাট ভালো খারাপের মধ্যে নিজেকে ধরে রাখাটা হচ্ছে সর্বোত্তম একটা বৈশিষ্ট্য, যে আমি যদি আমার নিজেকে ধরে রাখি তাহলে কারো পক্ষেই সম্ভব না এরকম করা। হ্যাঁ, নিজের কাজ দিয়ে যদি নিজের থেকে হ্যাঁ, থাকি, হ্যাঁ, নিজের অবশ্যই। মানে মানে নিজের জায়গাতে যদি নিজের সৎ থাকি তাহলে তাহলে অবশ্যই এটা এরকম কিছু হয় না। পসিবল না। তো মুস্কান, তোমাকে আসলে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে অনুষ্ঠানে আসার জন্য। অনেক মূল্যবান সময় দিয়েছো তুমি। তো সব মিলিয়ে কেমন লেগেছে আজকে? আজকে খুবই ভালো লাগছে আমার আপনার সাথে কথা বলে, আড্ডা দিয়ে। না, আমি একা না, আমার সাথে কিন্তু দর্শকরাও ছিল। হ্যাঁ, অবশ্যই দর্শকদের উদ্দেশ্যেই বলতেছি যে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দেন দর্শকদের উদ্দেশ্যেও বলতেছি যে এখানে এসে গল্প করে, আড্ডা দিয়ে আপনাদের সাথে শেয়ার করে আমার অসম্ভব ভালো লাগছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও যারা তোমাকে লাভ করে, পছন্দ করে, তোমার কাজ দেখে? সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতে আপনাদেরকে ভালো কিছু আমি উপহার দিতে পারি, আর যেন ভবিষ্যতে ভালো একজন আর্টিস্ট হিসেবে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। তো দর্শক, আপনারা দেখছিলেন কাজিয়াকো টিভির নিয়মিত আয়োজন বিনোদনমূলক আড্ডা। আজকে আমাদের সাথে ছিল আপনাদের প্রিয় মুখ মুস্কান চৌধুরী। তো আশা করি আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো পর্বে, অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজিয়াকো টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ।